সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিকে টিভির আজকের অনুষ্ঠানে। বিকে টিভি এন্টারটেইনমেন্টের আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন পীরগঞ্জের সিনিয়র সাংবাদিক, পীরগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জনাব সরওয়ার জাহান। আসসালামু আলাইকুম। প্রতিনিধি দৈনিক সংবাদ পীরগঞ্জ। উপস্থিত আছেন মোহাম্মদ বখতিয়ার রহমান, প্রতিনিধি দৈনিক আলোকিত বাংলাদেশ পীরগঞ্জ প্রতিনিধি। আছেন মোহাম্মদ আনজারুল হক, তিনি দৈনিক মানব জমিনের পীরগঞ্জ প্রতিনিধি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মফস্বলের সাংবাদিকতা। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তারা বিকে টিভি এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করবে, এটুকু আহ্বান রইল, অনুরোধ রইল। আমরা প্রথমেই আমাদের আলোচনা শুরু করবার জন্য মানব জমিনের পীরগঞ্জ প্রতিনিধি আমজাদুল হককে অনুরোধ করব। তার আগে আমার যেটা বলা সেটি হচ্ছে যে এখানে যারা আছেন তার মধ্যে বখতিয়ার রহমান, আমজাদুল হক আমাদের অনুজ প্রতিম। আমরা 1980 সালে পীরগঞ্জে সাংবাদিকতার সূচনা করেছিলাম। আজকে প্রায় 40-41 বছর ধরে আমরা সংবাদপত্রের সঙ্গে আছি। আমাদেরকে অনুসরণ করে আমজাদুল হক, বখতিয়ার রহমান তারাও সাংবাদিকতায় এসেছেন। আজকে আমরা এই যে মফস্বল থেকে যারা সাংবাদিকতা করছে, এই মফস্বলের সাংবাদিক, মফস্বলের সাংবাদিকতা কেমন চলছে এই বিষয়ে আমজাদুল হকের অভিজ্ঞতা প্রকাশ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই। আমি আমার যতটুকু মনে করো 4 জন সাংবাদিকতার নক্ষত্র আছে। 4 সাংবাদিকের দুজনেই এখানে উপস্থিত। একজন প্রোগ্রামের যিনি প্রোগ্রাম সৃষ্টি করছেন বা সঞ্চালনাও করছেন, আর একজন অতিথি হিসেবে আছেন। মূলত আমি শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করতে সেই 4 জনকে আব্দুল ভাই, তাদের প্রত্যেকের কাছ থেকে আমি কিছু শিখেছি। এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করাটাও শুরু হয়ে যাবে, কেননা আসলে শিক্ষক তো শিক্ষক। আর যে প্রশ্নটা আমার মূলত করা হয়েছে যে মফস্বল সাংবাদিক, আমি যদি একটু চতুর্দিক থেকে বলি, সেই ভাষায় একটু বলতে চাই যে সাংবাদিক মানে জীবন এবং জবানের স্বাধীনতা। এই স্বাধীনতাটুকু আমরা কতটুকু পাচ্ছি? আইন যদি আমাদেরকে এই স্বাধীনতা না দেয়, আজকে যদি আমরা গোটা দেশকে ভাবি, প্রায় 25 বছরে বিভিন্ন জাতীয় পত্রিকা এবং রিপোর্টার্স উইদাউট কি জানি একটা সংস্থা, রিপোর্টার উইদাউট বর্ডার, এদের তথ্য অনুযায়ী গত 25 বছরে আমাদের দেশে প্রায় 40 জন সাংবাদিক মারা গেছে, তাদেরকে হত্যা করা হয়েছে এবং বিচার আহত হয়েছেন প্রায়
600-ও বেশি। মূলত এইসবের বিচার কতটুকু হয়েছে, মূলত এই সংস্থাগুলো জানাচ্ছে যে এতগুলো হত্যার মধ্যে মাত্র 8টি হত্যার বিচার হয়েছে। এই 8টি হত্যার মধ্যেও মানে 5টি হত্যা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারগুলো মেনে নেননি রায়। তো মূলত স্বাধীনভাবে আমরা সাংবাদিকতা করতে পারছি কিনা, ঢাকার সাংবাদিকদের বিষয় আলাদা, কেননা তারা সংবাদ করে তারা মানে এমন মানে ওই বিশাল জায়গায় কেউ কাউকে হাসতে পায় না। কিন্তু আমরা মফস্বলে যারা কাজ করি, মফস্বল সাংবাদিকদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। পীরগঞ্জে আমরা প্রতিদিন একটা করে সংবাদ লিখি, বলতে প্রতিদিন একটা করে শত্রু কিনি। কেননা সংবাদ প্রকাশ হওয়া মাত্রই দুটো পক্ষ সৃষ্টি হয়। একটা পক্ষ হলো যাদের পক্ষে লিখলাম তারা আমার জন্য ভালো, আর যাদের বিপক্ষে গেল তারাই আমার শত্রু। সুতরাং আমরা প্রতিদিনই কিন্তু শত্রু কিনি সংবাদ লেখা মাত্র। তো এই সব উপেক্ষা করেও আমরা আছি। কেন আছি মানে আরো যদি দিতে দেয়, আমি যদি সোনা ভাই আমাকে পরে দেয় তাহলে এর মধ্যে কথা বলবো। জি, ধন্যবাদ আনজারুল হক। আমি বখতিয়ার রহমানের কাছে জানতে চাইব যে তার সাংবাদিকতা ক বছর চলছে, এই সময়ে এই সাংবাদিকতা তাকে কি অবস্থায় রেখেছে, কোন পর্যায়ে তিনি অবস্থান করছেন, এটা যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ বিকেটিভি এই আয়োজনের জন্য। তা আমি আজকে শুরুতেই আনজারুল অবশ্য যে কথাটা বললেন যে আমরা যখন এই জগতে পদার্পণ করি তখন মূলত 4 জন সিনিয়র, সুলতান আহমেদ সোনা ভাই, আব্দুল্লাহ বাবলু ভাই, ছড়া জাহান ভাই এবং মোর্শেদ ভাই, এনারাই মোটামুটি পীরগঞ্জের সাংবাদিকতার ক্ষেত্রে একটা পরিচিতি ছিল। তা যাই হোক, পর্যায়ক্রমে আমার ইচ্ছা থেকেই এই জগতে আমারও করবে। তা আমার এই পেশায় প্রায় 30 বছর পার হতে চলছে। আমি অনেক পত্রিকায় লিখেছি এবং এখনো কয়েকটা কাগজে লিখছি। তা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় যেটা বলতে চাইছি যে রাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে সাংবাদিকতার একটা যোগসূত্র আছে। সংবাদ পত্রিকা বোধ হয় সবচেয়ে কষ্টকর ব্যাপার যে আমি পীরগঞ্জের এই তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, কোন কোন রাষ্ট্রীয় ব্যবস্থায় সাংবাদিকদের অনেকটা কোণঠাসা রাখার বিভিন্ন কৌশল অবলম্বন করে। কোন সময় রাষ্ট্রীয় ব্যবস্থা এটার বিস্তার ঘটায়। তা মূলত আমরা যারা মফস্বলে কাজ করি, আমরা আসলে নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের চলতে হয়। আজকে যারা ঢাকা সাংবাদিকতা করে তারা কিন্তু একটা নির্দিষ্ট বিট নিয়ে কাজ করে, তাদের বিভিন্ন দিকে ছুটতে হয় না। কিন্তু আমরা যারা উপজেলা বা জেলা পর্যায়ে সাংবাদিকতা করি, সরকারের যত সেক্টর আছে সবগুলো সেক্টরেই আমাদের মুখ করতে হয়, সবগুলো সেক্টর সম্পর্কে আমাদের ধারণা থাকতে হয়। এই কারণে আমি মনে করি আমাদের মফস্বলে যারা আমরা কাজ করি আমাদের পরিশ্রমটাই সবচেয়ে বেশি। ঢাকায় যারা সাংবাদিকতা করেন তারা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করেন, কিন্তু আমরা সেটা থেকে বঞ্চিত, আমরা যথেষ্ট শ্রম করছি। তবে আজকে দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় আমি যেটা বলতে চাচ্ছি, এই পেশাটা অনেকের জন্য খুব কষ্টের। কাদের জন্য? যে সত্যি সত্যি সৎ সাংবাদিকতা করবে,
আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন যে আমরা যত ভালো লিখি আমাদের প্রশংসা মানুষ খুব কম করে, কিন্তু যখন কোনো নিউজ কারো এগেইনস্টে চলে যায়, যদিও সেটা সত্য, কিন্তু আমাদের নিত্য নতুন শত্রুর উদ্ভব হয় এবং আমাদের রিপোর্টিংয়ে প্রতিনিয়ত শত্রুর উদ্ভব হচ্ছে। আর এই শত্রু কোনো সময় রাষ্ট্রীয় প্রশাসনের পক্ষ থেকেও আমাদের উপর খড়গ আসে, যে দল যখন ক্ষমতায় আসে তাদের পক্ষ থেকেও অনেক সময় খড়গ আসে, আমরা পারছি না। আমি আমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, সৎ সাংবাদিকতা করা এই সময় অনেকটাই টান। কেন? এখন সরলনে আমাকে একটা প্রশ্ন করলেন কেন। জাস্ট একটা এক্সাম্পল দেই। সরকারের একটা দপ্তর আছে, সাপোজ উপজেলা প্রকৌশল বিভাগ বা উপজেলা ত্রাণ শাখা। তা আমরা সচরাচর এই সমস্ত কার্যক্রমগুলোতে বিভিন্ন অনিয়ম বা কাজের যে ম্যানুয়াল সেই হিসেবে হয়তো কাজ হচ্ছে না, আমরা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাই। এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সেখানে যখন যাই, যাওয়ার পর হয়তো ঠিকাদারের সঙ্গে যারা সংশ্লিষ্ট বা প্রকৌশল বিভাগের সঙ্গে যারা সংশ্লিষ্ট বা ওই ত্রাণ বিভাগের বিভিন্ন প্রকল্পের সঙ্গে যারা সংশ্লিষ্ট, এনারা সচরাচর আমাদের প্রশ্ন করে বসেন যে ভাই সাংবাদিকতার অনেক জায়গা আছে, এখানে পাবেন, অথবা আমাদের ম্যানেজ করার চেষ্টা তো ওই এই কথা বলার তারা সাহস পায় কি করে? এইটার মূলত ঘটনা কি যে সাংবাদিকদের যে ছাপক দেবে, সাংবাদিকদের পিছনে যে সাহস যোগাবে, সেই রাষ্ট্রীয় ব্যবস্থা থেকেই লোকালি মনে করি এ ধরনের লোক। না না, এখানে একটু দ্বিমত আমি করব। সেটা হচ্ছে যে আমরা তো সাংবাদিকতা করছি, হ্যাঁ, কি এমন লিখছি যে রাষ্ট্র আমার জন্য প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়? আপনি কি লিখেছেন, কি লিখছেন যে আপনি মনে করছেন এ পর্যন্ত কি আপনি রাষ্ট্রীয় পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? আমি মূলত শুরু থেকেই মানে আমার সাংবাদিকতার ধরনটা একটু অন্য। সেটা হচ্ছে যেখানে হুমকি বা বিপদের সমূহ সম্ভাবনা থাকে, আমি নিজেকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু আমার মানে আপোষকামী আপনি। তো থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। না না, আপোষকামী আবার কথা শুনবো। এখন এই যে আমাদের সিনিয়র সাংবাদিক সরওয়ার জাহান আছেন, তিনি দুজনের এই কথা শুনছেন, আলোচনা শুনলেন। আমরা মফস্বলের সাংবাদিক এবং সাংবাদিকতা নিয়ে আলোচনা করছি। আপনার অভিব্যক্তি কি? আপনি কি তাদের কথার সাথে একমত? আসসালামু আলাইকুম। প্রথমে শুক্রিয়া আদায় করি যে মানবতা পায় আমাদের সুস্থ শরীরে রেখে বিকেটিভির আয়োজনে মফস্বলের সাংবাদিকতার বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে, এজন্য আমরা শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শুভেচ্ছা জানাই বিকেটিভিকে, তারা এত সুন্দর একটা আলোচ্য সূচি নিয়ে আজকে এখানে আলোচনার ব্যবস্থা করেছে। সাংবাদিকতার এই দীর্ঘ বয়সে, মানে 90 পার হওয়ার বয়স, এই বয়সে আমাদেরকে নিয়ে আমার এই পীরগঞ্জের কেউ এই ব্যবস্থা করেনি। এটা যেটা বিকেটিভি করলো, এই জন্য বিকেটিভির কাছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে পীরগঞ্জের সাংবাদিকদের পক্ষ থেকে কামনা করে বিকেটিভি যুগ ধরে বেঁচে থাকে এবং এর চেয়ে আরো বড় করে এই কর্মসূচিগুলো হাতে নিতে পারে। এখন আমাকে বলেছে যে দুইজন যে কথা বলো তাতে আপনি একমত কিনা। এরা কিন্তু মূলত আমাদের অনুজ এবং বলল যে আমাদের ছাত্র, আসলে তাই। আমরা 1980 সালে যখন
এই পথে আসি, তখন কিন্তু সেটা বন্ধুর পথ। আমরা চারজন, তার আগে একটা কথা স্বীকার করতে হবে যে পীরগঞ্জের সাংবাদিকতার প্রতি মানে প্রথম আমাদের আগে অভিযোগ ছিল হচ্ছে নজরুলের একে রহমান অন্যতম, আর একজন আমাদের বর্তমান প্রভাষক মহাবুর রহমান, এনারা দুইজন আগে করছে, তারপরে করেছিলেন ক্যাবিনেট, তারা ইলেকটেড থাকার পরে আমরা কিন্তু শুরু 1980 সালে আমার কাগজ ছিল প্রথম দৈনিক উত্তরা দিনাজপুর থেকে প্রকাশ হয়, সম্পাদক মারা গেছেন আল্লাহ। এই উত্তরাতে সাংবাদিকতা নিতে গিয়ে সেরা রকম বিশাল রিপোর্ট আছে, একটা স্মৃতি আছে। আমরা এই যে যাত্রা শুরু করলাম আমাদের যাত্রাটা খুব সোজা ছিল না। এখন তো এখানে কথা বলতেছি, সাথে সাথে মানুষ দেখতেছে, তখন এটা ছিল না। আমরা একদিনে কাগজ পাই, আজকে নিউজ পাঠাই দিলাম, কাল ছাপা আসবে, ওদিকে পড়বো, এটা আমাদের সুযোগ। আজকে একটা এখানে ঘটনা ঘটলো, সেই নিউজটাও আমরা পাঠাবো তাড়াতাড়িতে, তারও সুযোগ হয়। এখানে একটা যে ঘুরে মানে ধাক্কা আমাদের টেলিফোন এক্সচেঞ্জ অথবা টেলিগ্রাম দেয় তাকে, এই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা সাংবাদিকতা শুরু করেছিলাম। তারপরেও তখন পথটা বন্ধ হলো, আমরা কিন্তু সাংবাদিকদের কিন্তু মানুষ মূল্যায়ন শ্রদ্ধা করতো, সম্মান করতো। তা আমি মনে করি যে এখনো করে মানুষ যে শ্রদ্ধা সম্মান করে না, আমি এই কথাটাকে স্বীকার করি না। কারণ আজও যদি আমরা যদি বাইরে যাই, আমি যেখানে কোথাও গিয়ে আজ পর্যন্ত কোনোখানে আমি বাধার সম্মুখীন হইনি, কিংবা কেউ কোনো কটূক্তি কোথাও বলেনি। এটা বয়সের কারণেও হতে পারে, আমাদের অ্যাক্টিভিটিসের কারণেও হতে পারে। তবে সাংবাদিকতা করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি, নিশ্চয়ই আপনার মনে আছে। আমরা ঘরের ছাদে পর্যন্ত উঠেছি নিজের জীবন বাঁচাতে গিয়ে। আমরা আমাদের ইতিহাসও আছে যে আমরা অনেক ক্ষমতাধর ব্যক্তিকেও আমরা দেখে নিয়েছি, তখন আমাদের মধ্যে ঐক্য ছিল, আমাদের মধ্যে কিন্তু আজও ঐক্য আছে। এবং যত সহজে আমরা একখানে হতে পারবো, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসছে তারা না। এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এই যে ফখরুল রহমান বললেন যে প্রতিদিন শত্রুর উদ্ভব হচ্ছে, আমরা তো সাংবাদিকতা করছি খুব কাছ থেকে, তারা করছে মফস্বল থেকে, একেবারে ঘোর মফস্বল, আমরাও মফস্বল উপজেলা, কিন্তু ঘোর মফস্বল থেকে। তো আমরা অনেক বড় বড় বিষয় নিয়ে চ্যালেঞ্জ করেছি, যেমন সরওয়ার জাহান যে কথা বললেন, আমরা নকলের বিরুদ্ধে রিপোর্ট করেছিলাম, শব্দ রোধ করে। তো ওই দিন আমরা কাজে বাইরে গেছি চারজনই, এসে দেখি ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে প্রেস ক্লাবের মানে ইট পাটকেল দিয়ে ঢিল ছোড়া হয়েছে, এবং অনেক ইটের খোয়া টোয়া সব জমা হয়ে গেছে। আমরা কিন্তু তার প্রতিবাদ করেছি আইনগতভাবে, পুলিশের কাছে লিখিত দিয়েছি, পুলিশ ব্যবস্থা নিয়েছে। যারা এই কর্ম করিয়েছেন তারা কিন্তু আমাদের কাছে ক্ষমা চেয়েছেন, তারা আমাদের বয়স হবে। শুধু সেটাই নয়, সরওয়ার জাহানকে আক্রমণ করার জন্য ব্যবস্থা নিয়েছে, এখানে তাকে মারার জন্য উদ্যত হয়েছিল। আমার অফিস থেকে গিয়েই তাকে হ্যাঁ ওই ইয়ের সামনে কি বলে ওখানে তার বিরুদ্ধে মামলা আমরা করেছিলাম। শেষে তারা আমার পীরগঞ্জেরই মানুষ, ব্যাংকের দুর্নীতি ছিল, এই জন্য তারা বাধ্য হয়েছে আমাদের কাছে নত জানাতে। আমরা কিন্তু সততা দিয়ে, মেধা এবং আমাদের চেতনা দিয়ে আমরা প্রতিহত করেছি। তো আমজাদুলকে আমি বলবো, এই যে এখানে বলা হলো যে
রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে কোণঠাসা করছে। কি কারণে রাষ্ট্র কোণঠাসা করে বা করছে তার কি উদাহরণ একটা দু একটা বললে ভালো হয়। আমার ব্যক্তিগতভাবে আমি পুরোটাই সমর্থন করছি না, তবে সমর্থন না করলেও পাচ্ছে। আপনি যদি সম্প্রতিকালের একদম বিষয় দেখেন, যেমন মুজাদ হোসেন সুভা, তাকে হত্যা করা হয়েছে। মানে সরকার যদিও পক্ষে মানে মাঝে মাঝে তিনি কি মানে এখানে আমি একটু সংশোধন করবো যে এখানে শুধু দুপক্ষ না, ওই গণভোগ থামাতে পুলিশও একটা পক্ষ হয়ে গিয়েছিল এবং তারাও পুলিশ হয়েছে। তৃতীয় পক্ষ মানে ক্রস ফায়ার হিসেবে নেওয়া হয়েছে যেটা, এই যে সুভানে দুঃখী বিচার হবেই না, সন্দেহ কেন? সন্দেহ কেন? সন্দেহ বিচার হবে না কেন? রাষ্ট্রের রাষ্ট্রের বিচার ব্যবস্থা আছে, রাষ্ট্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। হ্যাঁ শোনা ভাই, আমি ওটাও বলছি, যদি আইন যদি যথাযথভাবে পরিচালিত হয়, যদি প্রশ্নটা আসছে কেন, আইন তো যথাযথভাবেই প্রয়োগ হবে। এখানে আপনি যদি নিশ্চয় ভাই হ্যাঁ, সাগরমণিকে যদি বলি, সাগরমণি আজকে 9 বছরে তার বিচার হয়নি, 77 বার তার অভিযোগপত্র কিন্তু মানে পিছিয়ে গেছে। তার যে সন্তান মেয়ে, সে কিন্তু বিচার প্রার্থী, নিশ্চয়। আদৌ কি বিচার হয়েছে? না না, বিচার তো না, আমি এই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্র ব্যবস্থাকে দায়ী করব। আপনি যদি আরো উদাহরণ অনেক আছে এইসব প্রেক্ষাপট হলো কি, যদি রাষ্ট্রের কেউ সংশ্লিষ্ট থাকে এইসব মার্ডারে, সেই ক্ষেত্রে আসলে এটা বের করা খুবই কঠিন। মানে যদি লেখা আমার যদি এই জবানের স্বাধীনতা না থাকে, নিজের জীবনের স্বাধীনতা না থাকে, এটা মানে এই স্বাধীনতাটা যদি নাই থাকে, তাহলে আমি যেটা বলতে চাই যে জলহীন মাছের মতো। না না, বাংলাদেশে তো আমরা অনেক সাংবাদিক, সরওয়ার জাহান প্রচুর সাংবাদিক, তো আমরা আছি, এখনো আমরা রাস্তায় আছি। সাগররণীর মামলা কিন্তু খারিজ হয়ে যায়নি, রায় হবে। আমরা বিশ্বাস করি আমাদের যে স্বাধীন বিচার ব্যবস্থা এবং যারা এই কর্মের সঙ্গে জড়িত অবশ্যই তাদের মুখোশ উন্মোচিত হবে। এখানে আমি একটা কথা বলতে চাই, রাষ্ট্র কখনোই সাংবাদিকদের বিপক্ষে নয়। অতি কয়েক ব্যক্তি হতে পারে, দু একজন ব্যক্তি হতে পারে, রাষ্ট্র এবং রাষ্ট্র ব্যবস্থা কিন্তু এটাকে বারবার রাষ্ট্রীয় ব্যবস্থা বলা হয়। হ্যাঁ, রাষ্ট্র কিন্তু না, রাষ্ট্রের ব্যবস্থার মধ্যে কিছু মানুষ, দু একজন মানুষ এটা হতে পারে, মেনে হতে পারে। এবং আরো একটা বিষয় লক্ষ্য করতে হবে যে কেন আমার উপর কেন হামলা হয়, কেন আন্দোলনকে মারে, কেন বক্তিয়ারকে মারে, কেন বক্তিয়ার ভয় করে। এই জায়গা যদি আমরা এই কেন উত্তরটা খুঁজি, তাহলে আমরা যদি নিজেরা ক্লিয়ার থাকি, তাহলে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকে না। আজকে পীরগঞ্জে যদি আমরা দেখি যে সরকারের একটা জায়গায়, আমি বিরোধী কথা বলছি, আমরা এখানে যারা শুরু করেছিলাম 4 জন, তারপরে কিন্তু খুব আসে তুমি বক্তিয়ার হাকিম, আরো একটা ছেলে ছিল মাদারগঞ্জের, সে খায়ের নুরু ছিল মাদারগঞ্জের, খায়ের উত্তর তারপরে আরো অনেকেই যুক্ত হয়েছে। এক এক করে এখন তো আমার মনে হয় ঘর হয়েছে, কারণ ওই যে সাবেক এমপি যে সাংবাদিক সেটা ভালো, আমি চাই এটা ঘর ভালো, আল্লাহ সেটা কথা বলছে, তো এই তার কথাটা আল্লাহ কবুল করেছে। মানে পেশার মর্যাদাটা আমরা ধরে রাখতে পারছি না। আমাদের ফ্যাক্টরিটা ভালো ছিল, উৎপাদন হয়েছে অনেক, কিন্তু মালগুলো খারাপ আছে। না, এটা মালগুলো খারাপ আছে না, মালগুলো খারাপ অস্বীকার করবো না। ঠিক আছে, আপনি যেটা বলছেন যে হওয়ার কথা, আমরা মানে সেই অ্যানালগ যুগ থেকে শুরু করে আমরা এখন আধুনিক পেরিয়েছি, অত্যাধুনিক পেরিয়েছি, ডিজিটালে আছে। ডিজিটালে এসে প্রতিটা মানুষের কাছে একটা করে অ্যান্ড্রয়েড ফোন,
আর অ্যান্ড্রয়েড ফোন থাকা মানে তার তার জগৎ। এই জগতে থেকে আমি ফেসবুকে যে কোনো ঘটনা একটা এখনই আমি কাজ করতে পারলাম, কিন্তু এই কারণেও হয়তো অনেকেই আমরা সাংবাদিক হিসাবে মনে করি। না না, এটাকে আমরা সমর্থন করি কিনা, এই যে কথাটা বললেন জি। যে ঘর হয়ে গেছে বা মোবাইল ফোনের অ্যান্ড্রয়েড ফোনের কারণে সবাই হয়ে গেছে, তো এটা কি হওয়া উচিত? না 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 না, এর কারণে তো রাষ্ট্রেরও ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সরকারের যেমন দায়িত্ব আছে, জি। একইভাবে কিন্তু সংবাদপত্রের মালিকেরও কিন্তু দায়িত্ব আছে। যেমন কারণ এই দায়িত্বটা এই জন্যই বলতে যে আপনি ক্লাস 4 পাস ছেলে কেমন করে নিতেন, ক্লাস 8 পাস ছেলে কেমন করে নিতেন, আপনি একজন পেন্সিল ব্যবসায়ী কেমন করে নিতেন, এবং আপনি পড়া ভাগাকে কেমন করে নিতেন। না, এটা ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার সুযোগ নাই জি। চাকরি নিতে গেলে যদি আমাকে একটা সার্টিফিকেট দিতে হয়, তাহলে এটা তো হয় না। না না, এটা তো হওয়ার কথা আছে। জি। আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা ছাড়া সেটা তো সাংবাদিক কোনো কথা কথা না। নয়। এখন আমি কথাটা এই জন্যই বলছি, জি। আপনিও একজন এডিটর, আপনার গায়ে সিটে গেলেও আমাদের করার কিছু না। নেই। কারণ হচ্ছে যে এখন এমন হচ্ছে বাংলাদেশের পত্রিকার সুখের কথা আপনি বলতে পারবেন। না, এটা তো একটু সমস্যা এখন অনলাইন গুলো হওয়ার কারণে। পত্রিকা অনলাইনে বাদ দেন, জি। এই প্রিন্ট মিডিয়ার কতগুলো পত্রিকা আছে বলতে পারবেন? এই 4000-এর মতো। 4000-এর মতো। তাহলে সেই হিসাবে কিন্তু বিভিন্ন সাংবাদিক কম আছে, 4000 হওয়ার কথা। না, 4000 হলেই যে 4000 পত্রিকা না, সেই হিসাবে থাকবে ধরে নিলাম, এই হিসাবে কম আছে। এটা পত্রিকাগুলোরও এবিলিটির ব্যাপার আছে। এই যে জি। এই পত্রিকার মালিকেরা কি করে যে 1000-2000 টাকা দাও, কার্ড দিবি, দিবি, সে দিবি, নেয়, পত্রিকা চালাও, টাকা এই দিতে হবে মাসে। এই যে 2000, 2500, 3000, 5000 টাকা খরচ করে আইডি কার্ড নেয়, এই টাকাটা তুলতে গিয়ে কিন্তু সাংবাদিকরা বিপদে পাওয়া যায়। না, সেটা ঠিক আছে। এখানে যে জিনিসটা আমরা বলছি, আমরা কিন্তু এই যারা অপসাংবাদিক তাদের কথা আজকে আলোচনায় আসছে, কিন্তু এই অপসাংবাদিকদের যে কথা সেটা তো আসবেই। তো আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যে সংবাদপত্র আছে 4000, সেটা কিন্তু সরকারের ডিক্লারেশন আছে, ঘোষণাপত্র আছে। তার বাইরে কিছু সাংবাদিক আছে, তারা মফস্বল সাংবাদিকতা তো এত নোংরা ছিল না। মফস্বল থেকে ভালো ভালো সাংবাদিক সৃষ্টি হয়েছে, ভালো লেখা গেছে, পত্র পত্রিকা এসছে, আমাদের পেপার থেকে অনেকে গেছে, তাই না? তারাও গেছে। হ্যাঁ, কিন্তু আমরা যে জায়গাতে আছি, যে কথাটা বলতে চাচ্ছি, তাদের কাছ থেকে, তারা তো আমাদের অনুজ, তাদের কাছ থেকে আমরা জানতে চাচ্ছিলাম যে মফস্বলের যে সাংবাদিকতা, এটা এখন পেশা না নেশা? আমি জি, বলেন। মফস্বল সাংবাদিকতা আমি যেটা মনে করতেছি, যে আমি আমার অভিজ্ঞতা বলছি, আমার বক্তৃতার 30 বছরের অভিজ্ঞতার আলোকে এখনকার সিচুয়েশনে আমি কিন্তু স্বাধীন সাংবাদিকতা করার ক্ষেত্রে মানে যেভাবে চাচ্ছি সেভাবে পারছি না। এইভাবে চাচ্ছেন, এর পিছনে কারণটা হলো, সাপোজ আমি কোনো একটা করাপশনের ব্যাপারে রিপোর্ট দাঁড় করাবো, সেটা যে কোনো দপ্তরের হইল। এর জন্য আমার কিন্তু মাঠ পর্যায় থেকে আগে তথ্য সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আমি যখন তথ্য সংগ্রহ করতে যাব, তা ওখানে যারা হয়তো দপ্তরের সাথে সেই সেক্টরে যারা ইনভলভ থাকে, অলরেডি এই মেসেজ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে যে এইরকম আসছে, এই জানতে চাচ্ছে, আমরা জানাবো। তা সেই কর্মকর্তা, বিগত দিনে আমার অভিজ্ঞতা যেটা আছে, কর্মকর্তার থেকে তাদের বলা হয় যে আপনারা কোনো তথ্য না দিয়ে ওনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। পূর্ণাঙ্গ তথ্য কিন্তু আমি পাইলাম না পেয়ে এখন সেই দাপ্তরিক যে কর্মকর্তা, ডিপার্টমেন্ট অফ দ্য বস, তার স্বর্ণাপন্ন, তুমি আমাকে বললেন যে আপনার কি কি তথ্য দরকার, আপনি তথ্য অধিকার আইনে আবেদন করুন। এই আবেদন এত বিড়ম্বনা। না না, আপনি বিরোধতা তো থাকবেই। আমার কথাটা না, নিচ্ছি, আমি যোগ করতেছি যে সাংবাদিকতা তো
বিড়ম্বনা থাকবেই। এটা তো ঝুঁকিপূর্ণ পেশা। আপনি তো সৈনিক, আপনার তো সৈনিক, আপনি তথ্য বের করে সেটা খবর তৈরি করে প্রকাশ করবেন, এটাই তো কাজ। তথ্য অধিকারে কি এ যাবত আপনি বিড়ম্বনার কথা বললেন, এ পর্যন্ত কি একটা আপনি অ্যাপ্লিকেশন করেছেন? আমি তো ও কথা যেতেই চাই না, কারণ কেন যেতে চান না? আমার তথ্য দরকার এখন। জি, আমি যদি আবেদন করি, এই আবেদনের সিস্টেম তথ্য পেতে আমার 1 সপ্তাহ 15 দিন 1 মাস চলে যাবে, লাগুক। তাহলে তো ওভাবে তথ্য তো তাৎক্ষণিক প্রয়োজন। তা আমার কথাটা হলো জি, যে আমি একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তখনই দাঁড় করাতে পারবো যখন আমি যে সেক্টরটা নিয়ে রিপোর্ট করার চিন্তা ভাবনা করবো, আমি যদি রুট লেভেল পর্যন্ত, সংশ্লিষ্ট দপ্তর পর্যন্ত যদি সঠিক তথ্যটা পাই, তখনই কিন্তু সঠিক তথ্যটা আপনি পাবেন না। কেন পাবেন না, কেন পাবেন না? যিনি দুর্নীতি করেছেন তিনি আপনাকে তথ্য দেবেন কেন? এই দেশে কি দুর্নীতি নাই? আমি তো সরওয়ার জাহান কি দুর্নীতি নাই? আমি দুর্নীতি করছি আর আপনি এখন আমার বললেন আমি মানে আপনাকে বের করে দিলেন। কোথায় বলে দিলাম। ওই জন্যই তো আর আমাদের কাজটা হচ্ছে দুর্নীতিবাদ আমাকে বলবে না, তুমি অনিয়ম করেছেন, তুমি অনিয়মিততা বলবে না, আমার কাছে বের করতে হবে ডিসিশন সাংবাদিকতা না, একটা প্রশ্ন আছে, আমি যেহেতু সাংবাদিকতার সঙ্গে আছি, নাকি? আমাদের মফস্বলের সাংবাদিকরা তারা কি সঠিকভাবে সাংবাদিকতা করেন? তারা কি সাংবাদিকতা বোঝেন? এখন যারা কাজ করছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিক সম্পর্কে তো মানুষের নানান রকম অভিযোগ, এবং অনেকেই বলে যে বিষয়টা খুব কষ্টের এবং দুঃখের, সেটা হচ্ছে যে যার নাই কোনো দিক সেই এখন সাংবাদিক। তো এইটা আমরা শুনবো কেন? সরওয়ার জাহানের ব্যাপারে কি মন্তব্য? আমি শুনতে চাই। আমি কিন্তু আমার কিন্তু বলছি আর কি যে কলা বিক্রেতা, জি। বিক্রেতা, এই আপনার ক্লাস 4 পাস, 8 পাস, জি, মেট্রিক পাস করেনি, এসএসসি পাস করেনি, এই ধরনের লোককে হলো সার্টিফিকেট দেওয়া হয়েছে। এবং সাংবাদিকতা। হ্যাঁ, এবং অনেকেই বর্তমানে যারা সাংবাদিক, যদি আমাদের পেশাগত দিক থেকে আমাদের মাঝ থেকে কিন্তু উঠে গেছে, কেন বাংলাদেশের একজন প্রতিনিধি আমাদের অনুজ ইসলাম সিরাজ, সেও কিন্তু উঠে গেছে। আমাদের ছোট ভাই গোলাম কাজী নবী, সেও কিন্তু উঠে গেছে। আরো আছে কিন্তু যারা আরো আছে। ইমরান আছে, আরো তিনজন আছে, কিন্তু আর কিন্তু উঠে আসে নাই। কেন? তাদের আগ্রহ ছিল, তাদের ইচ্ছা ছিল, তারা লেখাপড়া করেছে, এখান থেকে তারা মেধা সঞ্চয় করে তারা কিন্তু উঠে গেছে। আর পেশার প্রতি তাদের হ্যাঁ। নিষ্ঠা ছিল, ভালোবাসা ছিল। এখন সাংবাদিকতা হচ্ছে যে আমি সকালবেলা মোটরসাইকেল নিয়ে বানাবো, জি, কোথায় বালু পয়েন্ট, কোথায় গাছ কাটা, কোথায় বিজলি চাল দেওয়া, কোথায় 10 টাকা চাল দেওয়া, কোথায় বাল্য দিয়া, এখানে যাবো, আমার 500 টাকা লাগবে, আমাকে বাজার করতেই হবে। জি, এটা হচ্ছে এখনকার সাংবাদিকতা, যে কারণে সাংবাদিক থেকে আমরা সাংঘাতিক হয়েছে। আচ্ছা, এই ব্যাপারে আমার একটু কথা আছে। জি, বলেন। আপনি যে যে জায়গাগুলো যাওয়ার কথা বললেন, সাংবাদিকদের সেখানে যাওয়াটা কি রাইট আছে না? আছে? আচ্ছা, রাইট আছে। বাল্য বিবাহ, হয়তো গাছ কাটা, যেটা অনিয়ম, সেখানে চলে যাচ্ছে। এখন কথাটা হচ্ছে যে সেখান থেকে তারা ফিরে আসার পর হয়তো বা চুপ মারে, আর না হয় কেউ বা রিপোর্ট করে। এই যে চুপ মানে চুপ মানে কেন? চুপ মানে থাকি তো কথা আছে যে যারা সাংবাদিক সাংঘাতিক। হ্যাঁ, ওই যে সাধারণ মানুষ, আপনি এটা দেখেন, তো আপনি সাংবাদিক, আপনি ফিল্ডে গেলে আপনার সেখানে নিউজ করতে হবে, আপনি ভালো করাটা মন্দ করেন। হ্যাঁ। নিউজ তো করলেন না। ওটাই তো তখন কথা। নিউজ করলেন না, ওটাই তো। তখন তো সাংবাদিক থেকে সাংঘাতিক এটা হয়েছে। তো ঠিক, অর্থাৎ ফিল্ড থেকে আসার পর যদি কোনো ফিল্ডের নিউজ টিউজ না হয়, তাহলে মানুষের সহজে ধারণার জন্য তাই না? আর আমি বললাম এটা আমাদের বাংলাদেশের কাটা। জি, আমাদের পত্রিকার মালিক পক্ষ, আমি বলবো সরকার পক্ষ, সরকারের এখানে একটা দায়িত্ব ছিল, সরকার ওই রিপোর্ট গঠন করে দিয়েছে, সেটা কোথায়? খালি ঢাকাতেই আর কোথাও না। না, এখানে একটা প্রশ্ন আমি করেছিলাম যে পেশা না নেশা? পেশা থাকলে আপনার তো বেতন ভাতা থাকার কথা। আমি তো ওই জায়গাতে যাচ্ছি। তারপরে আপনার তো বেতন ভাতা না পান, তারপরেও আপনি আছেন কেন? ওই রিপোর্টটা নাই, আমি সেটা জবাব দিচ্ছি। জি, ওই রিপোর্টটা কিন্তু আমার নাই, আমার এলাকায় বাস্তবায়ন নেই, মমসালা বাস্তবায়ন নেই। অথচ আমি মনে করি যে পত্রিকার প্রাণ হচ্ছে মমসালা সাংবাদিকরা। নিশ্চয়। পত্রিকার প্রাণ, পত্রিকার মেরুদণ্ড। আমরা এখন অলরাউন্ডারের কাজ করি, আমরা বড় করি, আমরা ফিল্ডিংও করি, আমরা ব্যাটও করি, আমরা অলরাউন্ডার। আমরা ক্রাইম রিপোর্ট করি, আমরা ফটো সাংবাদিকের কাজ করি, আমরা রাজনৈতিক নিউজ করি, অর্থনৈতিক নিউজ করি, আমরা সব নিউজ করি।
বিনোদন খেলাধুলা সব সবই করি, কিন্তু আমাদের মূল্যায়নটা আমাদের কর্তৃপক্ষ করে না, সরকার দেয় না। এক, এটা গেল। আর এই অতি সম্পত্তি যে করবে প্রণোদনা, করোনাকালীন সময় কিন্তু সাংবাদিকদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে। জি, আমরা এখানে 4 জন আছি, 4 জনই কিন্তু সাংবাদিক। পীরগঞ্জে এখন হলুদ বলেন, নীল বলেন, লাল বলেন আর সাদা বলেন, অনেক সাংবাদিক আছে। একজনকেই দেখা পেয়েছে না। আমরা একজন, আমরা আবেদন করেছিলাম, আবেদনই আছে। আবেদনপত্র পৌঁছেছে কিনা এটা নিয়ে সেটা নিয়েও সন্দেহ। তাহলে এক্ষেত্রে কিন্তু সরকার আমাদের দিকে নজরদার দেয় না। এখানে অব্যবস্থাপনা তো শুধু উপর থেকে না, নিচ থেকেও অব্যবস্থাপনা আছে। এখানকার যারা সাংবাদিক আছে, সাংবাদিকরা তাদের আবেদন দিল বা তালিকা পূরণ করলো, সেই তালিকা জেলায় গেল, জেলায় গিয়ে আর সেই তালিকা থাকলো না, কোনো খবর থাকলো না। জেলায় যারা সরকারি কর্মকর্তা আছেন, জেলায় যারা সাংবাদিকতা করে, যাকে যাকে খুশি করা দরকার তাদেরকে তারা খুশি করবে। এটা একটা মানে যে মফস্বলের সাংবাদিকদের কিন্তু তাদের যে শ্রম বা পেশা সেটা কিন্তু মূল্যায়ন করা হচ্ছে না, সংবাদপত্র করছে না, রাষ্ট্র করছে না। কিন্তু সেখানে লোকাল, আমরা যদি লোকালে বলি, হ্যাঁ। আজকে যদি পীরগঞ্জে ধরেন আজকে প্রধানমন্ত্রী আসলো, যে প্রধানমন্ত্রী আসলো, রংপুর থেকে সাংবাদিক চলে এলো, তাদেরকে নিয়ে আসা হবে, এন্টারটেনমেন্ট যা আছে সব তাদের করা হবে, তারা এসে আমাদের সব কিছু করবে, আমরা হবে আমাদের কিছু নেই। আমরা চাও আমাদের মহাসড়ক সাংবাদিকদের চাও হবে, আমাদের এলাকার সাংবাদিকদের চাও হবে না। তাহলে এর জন্য দায়ী কে? এটা কিন্তু ঘটে, অর্থাৎ এর জন্য দায়ী আমি, কেন, কিভাবে? এর জন্য দায়ী আমি। না না, কিভাবে সেটা বলেন। আমরা দায়ী কেন? এখানে তো প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাবের তো এইসব বিষয় দেখার কথা। আর ওই জন্য তো বলে এর জন্য দায়ী আমি, কথাটা ওই জন্যই বলে এর জন্য দায়ী আমি বলে আমরা, কারণ আমরা আমাদের অধিকারটুকু আদায় করে নিতে পারি না। এখানে তো আরেকটা জিনিস বোধহয় আছে, মফস্বলের সাংবাদিকতার যে ধারা, এটা বিকশিত না হওয়ার ক্ষেত্রে, সেটা হলো যে সাংবাদিকদের মধ্যে নানান ধরনের গ্রুপিং, এবং এক একটা করে উপজেলায় 3টা-4টা করে প্রেস ক্লাব, এগুলো বোধহয় একটা ব্যাপার। আপনি একটা জিনিস দেখেন, আজকে একটা ফেসবুকে দেখি, আজকে ফেসবুকে দেখলাম আমার কাছে গাইবান্ধার শাওন গাইবান্ধার এক সাংবাদিক, তার সন্তান আছে, সাথে শিশু সন্তান, তাকে রক্তাক্ত করা হয়েছে মারপিট করে। কেন? সেই বিষয়টা ওখানে দেখেনি, সেই দেখাতে যেটা দেখলো যে এখানে সাংবাদিকদের 4-5টা সংগঠন আছে, তারা কি করবে, কয়েকদিন আগেও একটা তারা কি করবে, তারা ব্যাপারে কি পদক্ষেপ নেবে? তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। অর্থাৎ সাংবাদিকের উপর হামলা হয় কিন্তু একটা কারণে, আপনি একটা জায়গায় গেছেন, আমি বলতে চাই সুনামের কথা রাখেন। হ্যাঁ, আসলে তো। আমরা নিজেরাই বিরোধিতা সৃষ্টি করে মানুষ শুনুন পাই। আন্দালু সাহেব যে কথাটা বললেন, আমার প্রতিনিয়ত আমি শত্রু তৈরি করতেছি, এই কথা যেমন ঠিক, আমরাই এই শত্রুটাকে জাল দিয়া উত্তপ্ত করি। আমাদের এখানে আরেকটা বিষয় বলি আমরা। না, আপনি সরে দেখেন, জি জি জি, রিপোর্টার্স ক্লাব নিয়ে কি বাঁচতেছে? হ্যাঁ, আমাদের পীরগঞ্জে কি কম হয়েছে? আমরা আলোচনার শেষের দিকে ঘটনাটা হচ্ছে যে আপনারা অবশ্যই বলবেন যে আমাদের মফস্বলের সাংবাদিকদের স্বার্থ দেখা দরকার। নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত, কারণ অসংখ্য মানুষ তারা কিন্তু এটাকে পেশা হিসাবে নিয়েছে, কিন্তু পেশা আছে, পারিশ্রমিক নাই, সে বিষয়টা একটা চিন্তা করতে হবে। আবার সস্তা শ্রবণ থাকবে। জি জি, তো সেটা একটা বিষয়। আবার একটা জিনিস হচ্ছে যে আমাদের চোখের সামনে আমরা যারা সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত আছি, এখানে সাংবাদিকতার শব্দ কিংবা এই যে প্রেস শব্দটার অপব্যবহার আছে। আমি কদিন আগে দেখেছি যে একজন সাইনবোর্ড লেখে, একজন আর কি স্কুলে সেও তার মোটরসাইকেলে প্রেস শব্দটা লিখেছে। পীরগঞ্জে ইদানি একটা গাড়ি চলাচল করছে, তাতে প্রেস লেখা, এই গাড়ির মালিককে। অনেক মোটরসাইকেল, ওই যে এখানে একজন ছাত্র নেতার বাপ পিতা, তিনি প্রেস লাগিয়ে বেড়াচ্ছেন। তো এগুলো ব্যাপারে সাংবাদিকরা কথা বলে না কেন? সাংবাদিকদের কি কথা বলা উচিত না? অভিযোগ আছে, এটা একটু যোগ করি সরওয়াজান, যে এই প্রেস শব্দের অপব্যবহার করে অনেকেই ওই সব গাড়িতে করে এই যে মাদক চোরাচালান করছে। এই বিষয়টা হ্যাঁ, এটা সম্পর্কে আনজারুল কি বলেন? এটা তো হচ্ছে, আমি
এটা হচ্ছে যে এগুলো দেখভাল করতে কর্তৃপক্ষ আছে, তারা তো সেটা প্রশ্ন করেন, আপনারা কি বলেছেন কোথাও? তারা কি করে? আমরা কি বলেছি কোথাও? বলে তারা গাড়ির তো মোবাইল কোথায়, মোটরসাইকেলের মোবাইল জি। কোথায়, তখন তো এগুলো ধরতে পারে শুনবে। জি, আমি আজকে এখান থেকে এই দাবিটা জানাবো, যারা সাংবাদিকরা তাদের গাড়ি, তাদের মোটরসাইকেল বলেন আর কারে বলেন, আর যে কোনো গাড়ি হোক, তাদের গাড়িতে যদি সাংবাদিক প্রেস স্টিকার থাকে বা কোনো পত্রিকার স্টিকার থাকে, সেটাকে চেক করা হোক তারা বাস্তবে কিনা। কয়েকদিন আগে রংপুর থেকে একটা গাড়ি এসছে, গাড়িটার মধ্যে প্রেস লেখা। তো আমরা জিজ্ঞেস করলাম, ভাই এটা কি প্রেসের গাড়ি? এটা ঔষধ পরিবহন করে, এই যে পশু হাসপাতালের এখানে ঔষধ দেয়। কয় না, এটার মালিক যিনি, গাড়ির মালিক, তিনি সাংবাদিকতা করেন। যে তিনি সাংবাদিকতা করেন, তিনি এই ঔষধের ব্যবসাও করেন। তো তিনি এটা লিখতে পারেন, এটা খোলেন, না হলে কিন্তু আমরা পুলিশকে জানাতে পারবো। তিনি কিন্তু দ্রুত সেটা খুলেছেন। আমার মনে হয় সরওয়ার জাহান যে কথাটি বলেছে, যে স্থানীয় পুলিশ কর্মকর্তা যারা আছেন বা পুলিশ আছেন গোটা দেশে যারা আছেন, যে যারা সাংবাদিক নয়, কাগজপত্র নাই, এই গাড়িতে প্রেস শব্দটি লাগিয়েছে, এইসব গাড়ি চেক করা দরকার এবং গাড়িগুলো মূলত কি কাজে ব্যবহার হচ্ছে এইটা দেখার আমরা অনুরোধ জানাচ্ছি। আমার গাড়িতে তো আমি পুলিশ আজও দেখি, যে 41 বছর আমি কোনোদিন আমার মোটরসাইকেলে আমি প্রেস লিখিনি। না না, লেখার তো দরকার নেই। সরওয়ার জাহান তো সাংবাদিক একটা কারণে লিখিনি, তবে শোনা ভাই, আমার গাড়ি তো আমার ছেলে ব্যবহার করে। যে একটু যোগ করতে চাই, সেটা হলো যে যদি দেশের যে পত্রিকাগুলো আছে সেগুলো যদি প্রিন্ট না হয়ে সাদা বের হয়, তারপর প্রিন্ট মিডিয়ার যদি তিনটা চেঞ্জ করতো, কিন্তু অনলাইন যে পোর্টালগুলো আছে এগুলো যদি 404 ইউরোর দেখাচ্ছে, তাহলে আমার মনে হয় যে সাংবাদিকতা কি এটা দেখা আসবে। কাপ কপি পেস্ট করে তো ওই জায়গায় সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে কবি আমাদের এটা। সাংবাদিক। জি, যে আমরা মূলত এই জায়গায় বসবাস করছি, মানে কত কষ্ট করে একটা সংবাদ তৈরি করতাম, মানে পত্রিকায় বা অনলাইন দেয়া মিনিট পার হয় না, অন্য অনলাইন আপনি অনলাইনে দেন কেন আগে? না, এটাও তো একটা এখন তো চ্যালেঞ্জ। না না না, এখন তো না না, এই কথাটা এই জন্য হবে না যে অনলাইন পত্রিকা আছে, মনে করেন আপনি অনলাইনে একটি মিডিয়ার সঙ্গে জড়িত, সেটা মিডিয়া, তো সেখানে একটা রিপোর্ট আমার দিতে হবে, তো উনি দেবেন না, ওই আগামীকাল ছাপা হবে, সেই বসে থাকবে, আমি তো চাবই দ্রুত জি। আমার আমি খবরটা আসো। এই কারণে না, এটা ক্রেডিট আমি পীরগঞ্জের সাংবাদিকদের সম্পর্কে এখানে যারা আছেন, আমরা যারা সাংবাদিকতা করছি এখানে যে আছে, আমরা কি যথাযথভাবে করছি? আমি মনে করি না। আমাদের এখানে সাংবাদিকদের আরো সজাগ হওয়া দরকার। আপনি জানেন এখানে বেশ কয়েকটি অফিসে দুর্নীতি হয়েছে এবং বিশেষ করে সরকারি যে প্রণোদনা, বিশেষ করে প্রাণী সম্পদ বিভাগ, এখানে যাদের নামে প্রণোদনা দেওয়া হয়েছে সেই তালিকায় ভুয়া লোকজন পেয়েছে এবং তাদের সিম নকল করে মানে অন্য ফোনে ব্যবহার করে টাকা তুলে নেওয়ার অভিযোগ এসছে। আমরা এটা কিন্তু বিচার এবং তদন্ত আমরা চাই। সাংবাদিকরা অনেকেই মনে করছে এই ক্ষেত্রে আপনি আরো একটা বিষয় বলতে শুধু যাদের খাবার নেই তাদেরকে দেওয়া হয়েছে, এটা একটা সিন্ডিকেট এখানে কাজ করেছে, যে সিন্ডিকেটটা আমার মনে হয় 3 কোটির ঊর্ধ্বে এই প্রণোদনা টাকা ছিল, যে টাকা দিয়ে সরকার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা তারা ব্যাহত করছে, সরকারের উদ্দেশ্য ব্যাহত করছে, সরকারের অর্থ দ্বারা তসরুপ করছে, এটা বিভাগ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এবং এভাবে বলতে সরকারের দলেরও ভাবমূর্তি তো এই জন্য স্থানীয় যে দল আছে, গভর্নমেন্টের যে দল, তারা কি করে? তারাও তো কিছু করে না। সাংবাদিকদেরও আমি বেশি একটা দেখতে দেখি না, বা আরো দুর্নীতি আছে, আরো অনেক বিষয়। তো সাংবাদিকতা মূলত এখানে বিভাজন হয়ে গেছে, যে আমরা খালি একটা দুটা না, কয়েকটা ভাগে বিভক্ত হয়ে ধন্যবাদ। আমাদের একটা মিনিটের সময় ছিল, বিভাজনের যে কথাটা বলছো, আমি এই জন্য অবশ্য কাউকে দায়ী করবো না। ওই আমি শুরু থেকে তো বলছিলাম ফ্যাক্টরিটা আমাদের ভালোই ছিল, কিন্তু মালটা যেন উৎপাদন হয়েছে এটা খুব ভালো নয়। যে বাজার জাত করতে একটু ধন্যবাদ। একদম শেষে শেষ করি। এই যে সমন্বয় করি, যৌথভাবে চলা, এটা আসলে কার সাথে যৌথভাবে চলে?
আমরা আমাদের সঙ্গে যুক্ত না, কার সাথে যুক্ত? না, আমি কার সাথে যুক্ত না। আরে আমার যদি ক্লাস 4 ক্লাস থাকে তাহলে তার সাথে কি আমি আর হবে? সময় দিতে পারবো না, আপনি যদি 1 মিনিট মানে আমি যে সর্বশেষ কথাটা বলতেছি, আমরা যারা পীরগঞ্জের সাংবাদিক আছি, প্রশাসনের কাছে আমাদের যেটা আবেদন থাকবে, আমরা যে রিপোর্ট গুলা করি, জি আপনারা দয়া করে এর সত্যতা যাচাই করে দেখবেন। মানে টোটালি এমনটা বলবেন না যে পীরগঞ্জের সাংবাদিকেরা মিথ্যা রিপোর্ট করে ঘটনা। এখান থেকে আমি এই কথাটা বলতে চাই যে আমার যারা সাংবাদিক বন্ধুরা আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমরাও যাতে অযাচিতভাবে কোনো লোককে কোনো প্রতিষ্ঠানকে সমাজের কাছে মানুষের কাছে হেয় প্রতিপন্ন না করে, হেয় প্রতিপন্ন না করে। মানে অসত্য সংবাদ প্রকাশ না করে। ধন্যবাদ সাংবাদিক বৃন্দ, সরওয়ার জাহান, আমাদের সিনিয়র সাংবাদিক আনজারুল হক এবং বখতিয়ার রহমান, আপনারা আজকে সময় দিলেন, এই জন্য বিকে টিভি এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আর কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, দীর্ঘ আলোচনা হবে। আমি যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের কাছে বিকে টিভি এন্টারটেইনমেন্ট কে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আপনারা ইউটিউবে গিয়ে এই অনুষ্ঠানটি দেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চের ঘরে বিকে টিভি এন্টারটেইনমেন্টটা কিন্তু লিখতে হবে, লিখে প্রেস করলেই আমাদের অনুষ্ঠানগুলো বেরিয়ে আসবে। তারপর আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেল আইকনেও আপনি স্পর্শ করবেন, এটা অনুরোধ রাখছি। আর প্রশাসনের কাছে অনুরোধ হলো আজকে যে আলোচনা, এটা আপনারা একটু উপলব্ধি করুন। সাংবাদিকরা আমাদের কষ্ট করে রিপোর্টগুলো লেখে, অনেকেই রিপোর্টগুলো দেখেন না, আমরা এগুলো দেখতে বলি, কারণ অসত্য রিপোর্ট হলে তার ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সত্য যদি রিপোর্ট হয়, সেখানে তথ্যগত যদি সঠিকতা থাকে, তাহলে সে ব্যাপারে যারা রাষ্ট্রের ক্ষতি করছে, সমাজের ক্ষতি করছে, সাধারণ মানুষের ক্ষতি করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। ইদানিং পীরগঞ্জে অভিযোগ উঠেছে যে পীরগঞ্জে বেশ কিছু অফিসে কর্মকর্তারা অনেকগুলো অপকর্মের সঙ্গে জড়িত। ওই রিপোর্টগুলো যদি ওনারা আগামীতে রেখে আপনারা দেখবেন, যাচাই করবেন এবং ব্যবস্থা নেবেন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করা। ভালো থাকবেন। আসসালাম।